আমাদের কাছে রয়েছে বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন। তো আজকে আমরা একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করব। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশন নিয়েছি। তো দেখুন প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী প্রশ্ন আসে সবগুলো আমরা দেখব। তো এই যে প্রশ্নটা হচ্ছে, আমাদের আগে বলে রাখি যে 2024-এর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া সিটেট পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে ভাই, সিটেট জানুয়ারি 2024, মানে একদম রিসেন্ট লাস্ট যে পরীক্ষা হয়েছিল এই সিটেট পরীক্ষার প্রশ্নপত্র বেঙ্গলি। ঠিক আছে, তো তার আজকে প্রশ্নগুলো আমরা সলভ করবো। তো দেখুন, তো এই প্রশ্নে রয়েছে একটা প্যাসেজ, দেখতে পাচ্ছেন প্যাসেজ রয়েছে, প্যাসেজ থেকে কিছু প্রশ্ন, তারপর রয়েছে কবিতা থেকে কিছু প্রশ্ন। তো প্যাসেজ এবং কবিতার প্রশ্নগুলি আমরা অন্য একদিন সলভ করব। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দিয়ে দেবো। তো আজকে আমরা এই সিরিজের যে প্যাডাগজি যে প্রশ্নগুলো আছে, প্যাডাগজির প্রশ্নগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো দেখি আপনাদের মতে কারেক্ট আনসার কী হয়। তো একটু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন যাতে করে প্যাডাগজির প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি। তো চলুন দেরি না করে আমরা চলে যাই কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে, এখানে দেখুন প্রশ্ন টাইপিংয়ে মিস্টেক রয়েছে। এখানে কি দিয়েছে কোজিকোডিতে, সেটা কোজিকোডিতে হবে না, এটা হবে প্যাডাগজিতে। ঠিক আছে, এটা হবে কি প্যাডাগজিতে। তো প্যাডাগজিতে একটি বিশেষ জনজাতির বলা মালায়ালম সে একই জায়গার অন্যান্যদের বলা মালায়ালম থেকে কিছুটা ভিন্ন। এই বিশেষ জনজাতির বলা মালায়ালম সেটা কি নামে পরিচিত? অর্থাৎ একটা বিশেষ জনজাতীয় ভাষা তারা মালায়ালাম কথা বলে, আর অন্য যে মালায়ালাম যারা কথা বলছে তাদের থেকে কিছুটা আলাদা। তো এই ক্ষেত্রে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে কি মালায়ালামের সামাজিক উচ্চারণ নীতি, সোশিয়াল ডায়ালেক্ট অফ মালায়ালাম। মানে মালায়ালাম যে সামাজিক রীতিনীতি রয়েছে, সামাজিক রীতিনীতি অনুযায়ী মালায়ালামের একটা সিস্টেম রয়েছে। এই প্রশ্নটা এখানে দিয়েছে। তো দেখুন নেক্সট প্রশ্ন কি বলেছে 107, নিচের শিখন কার্যটি বিভিন্ন দলের শিক্ষার্থীদের দেওয়া হলো, খুঁজে বের করো এই অভিধান শিখন কার্য কী নামে পরিচিত? পরিবার, সম্পর্ক এবং অনুভূতি, এই তিনটার সঙ্গে কোনটা সম্পর্ক জড়াচ্ছে? শব্দমূল, শব্দগুচ্ছ, নাকি গুচ্ছ শব্দতালিকা, নাকি শব্দজাল? এখানে শব্দ এবং ভাব প্রকাশ সব শব্দগুচ্ছ বোঝাতে হবে আমাদের। তো কোয়েশ্চেন নম্বর 107-এর কারেক্ট আনসার হবে এগুলা কি? এক একটা শব্দমূল, ঠিক আছে, বা ধাতু সংক্রান্ত এগুলো শব্দ তালিকা। পরিবার একটা শব্দমূল, সম্পর্ক একটা শব্দমূল, অনুভূতি একটা শব্দমূল। তারপর দেখুন, যে ভাষা আমরা দিনের পর দিন মৌখিক সংযোগ সাধনে ব্যবহার করি সেটি কী নামে পরিচিত? যে ভাষা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, মানে দিনের পর দিন ব্যবহার করি, এটা হচ্ছে কি মৌখিক সংযোগ সাধনে ব্যবহার করি, মানে কথাবার্তা বলার সময় আমরা ব্যবহার করি, এটি আমাদের কি নামে পরিচিত এটা বলতে হবে। ধারণা সংক্রান্ত শৈক্ষিক ভাষা যোগ্যতা, প্রাথমিক ব্যক্তিভিত্তিক সংযোগ সাধন দক্ষতা, তারপর হচ্ছে সংযোগ সাধনকারী ভাষা দক্ষতা, তারপর হচ্ছে ব্যক্তিভিত্তিক ভাষা কুশলতা। তো কোয়েশ্চেন নম্বর 108 কারেক্ট আনসার কী হতে পারে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার 108 কী হতে পারে। এটা কারেক্ট আনসার হবে 108, কারেক্ট আনসার হবে অপশান নাম্বার 2, প্রাথমিক ব্যক্তিভিত্তিক সংযোগ সাধন দক্ষতা ইজ দ্য রাইট আনসার। তো 109 প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, মাধ্যমিক স্তরে একজন শিক্ষিকা একটি পাঠ কিংবা ছোট গল্প দিলেন এবং পাঠটি পড়তে বললেন এবং দৃষ্টিভঙ্গি ও বিচারের দিক থেকে পাঠের অর্থ এবং ধারণা আলোচনা করতে বললেন। শিক্ষিকা এখানে কিসের দক্ষতা বিকাশ করতে চাইলেন? মাধ্যমিক স্তরে একজন শিক্ষিকা কী করলেন? তিনি একটা পাঠ কিংবা একটা ছোটো গল্প দিলেন শিশুদের, তারপর বললেন যে পাঠটা তোমরা পড়ো, আর পাঠটার দৃষ্টিভঙ্গি এবং বিচারের দিক দিয়ে পাঠার অর্থ এবং ধারণা তোমরা নিজে থেকে আলোচনা করো।
ঠিক আছে। পাঠের দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিভঙ্গির বিচার করে তোমরা সেই পাঠের যেটা মানে সারমর্ম বা তাৎপর্য সেটা একটু আলোচনা করো। এখানে তিনি কিসের দক্ষতার বিকাশ করতে চাইছেন? ক্রিটিক্যাল লিটারেসি স্কিল, ক্রিটিক্যাল প্যাডাগজি, ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ডেভেলপমেন্ট, হাইয়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিল। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নম্বর 109। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কী হবে ভাই? তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, আপনাদের মনে কী হচ্ছে দেখুন। এটা কারেক্ট আনসার হবে জটিল সাক্ষরতামূলক দক্ষতা, মানে ক্রিটিক্যাল লিটারেসি স্কিল। মানে শিশুরা তারা দৃষ্টিভঙ্গির দিক দিয়ে তারা বিচার করবে, মানে তারা কী করবে? ক্রিটিক্যাল থিঙ্কিং করবে, ঠিক আছে। তো এখানে জটিল সাক্ষরতামূলক দক্ষতা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখা যাক। শিক্ষণ ব্যাকরণে বিকাশমুখী জ্ঞান হলো। শিক্ষণ যেটা ব্যাকরণ রয়েছে, অর্থাৎ আমরা যে শেখানোর ক্ষেত্রে ব্যাকরণের বিকাশমুখী জ্ঞানটা কী? কীভাবে ব্যাকরণ প্রশ্ন করতে হয় তা জানা, ঠিক আছে। ব্যাকরণগত বিষয় সম্পর্কে জ্ঞান, ব্যাকরণগত বিষয়গত নিয়মগুলি জানা এবং ভাষা এবং তার সংস্কৃতি জানা। তো 110 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে বন্ধুরা? বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে? আরে একটু ভাবুন না, কী ব্যাপার? আরে ভাবলে কী হয়? একটু ভাবুন না, কমেন্ট একটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে দিন তো, একটু ভাবুন না কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন আমি জুম করে দিলাম আপনি যাতে করে পরিষ্কার দেখতে পান। শিক্ষণ ব্যাকরণে বিকাশমুখী জ্ঞান কোনটা? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে, আমরা বলি যে জানার ইচ্ছা জিজ্ঞাসা, কোনো কিছু জানতে গেলে জিজ্ঞাসা করতে হবে, অর্থাৎ কি কীভাবে ব্যাকরণের প্রশ্ন করতে হবে তা আমাদেরকে জানতে হবে, তা জানা। যদি তা ভালো করে জানতে পারি তাহলে আমাদের জ্ঞানটা বিকাশমুখী হবে, মানে যেটা জ্ঞান লাভ করব সেটা আমাদের বিকাশ হবে। নেক্সট প্রশ্নটা অনেক দীর্ঘ, তাই আমরা একটু মানে স্কিপ করতে হচ্ছে, মানে একটু ছোটো করতে হচ্ছে আর কি স্পেসটাকে। সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা জুড়বদ্ধ কার্য প্রক্রিয়ার আয়োজন করলেন, যাতে জুড়গুলিকে 10টি বাক্যে সম্মিলিত একটি গল্প দেওয়া হলো। ঠিক আছে, কি বললো দেখি। সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তিনি কি করলেন? তিনি জুড়বদ্ধ কার্য প্রক্রিয়ার আয়োজন করলেন, মানে জোড়া কাজ দিলেন, যাতে জুড়গুলিকে 10টি বাক্য সমন্বিত একটি গল্প দেওয়া হলো। জুড়ের একজন প্রথম বাক্যটি জুড়ে পড়বে এবং জুড়ের অন্যজন সেই বাক্যটি লিখবে, অর্থাৎ কি দুইজন করে গ্রুপ বানিয়ে দেওয়া হলো যে তোমরা দুইজনে অ্যাক্টিভিটিগুলো করো, ঠিক আছে। তো এই জুড়ের প্রথমজন কী করবে? একটা বাক্য জুড়ে পড়বে, আর দ্বিতীয়জন কী করে? ওই বাক্যটাকে লিখবে। এরপর জুড়ের দ্বিতীয়জন বাক্যটা জুড়ে পড়বে এবং প্রথমজন সেই বাক্যটি লিখবে। তারপর আবার কি করলো? সেম টু সেম দ্বিতীয়জন পড়বে এবং প্রথমজন কি করবে? লিখবে। এইভাবে জোড়গুলি পুরো গল্পটি সম্পূর্ণ করবে, অর্থাৎ প্রথম লাইন একতা শেষ, আমরা দুজনের একটা গ্রুপ করলাম, ধরে নিই দুজনের গ্রুপ। তো এই প্রথমজন প্রথমে একটা লাইন বললো, দ্বিতীয়জন লিখলো, তারপর আবার কি দ্বিতীয়জনে বললো, প্রথমজনে লিখলো। এই ধরনের আমাদের সম্পূর্ণ প্রসেস চলতে চলতে দেখা গেল সম্পূর্ণ গল্পটা আমরা লেখা শেষ করলাম। পরবর্তীতে তারা তাদের লেখার সঙ্গে প্রদত্ত মূল পাঠটির তুলনা করবে। এই প্রক্রিয়া কী নামে পরিচিত? পারস্পরিক লিখন, পারস্পরিক শ্রবণ, বাক্য শ্রুতি লিখন নাকি পারস্পরিক শ্রুতি লিখন? হোয়াট ইজ কারেক্ট আনসার? এটা আপনারা দেখতে পাচ্ছেন পারস্পরিক শ্রুতি লিখন, অর্থাৎ মিউচুয়াল ডিকটেশন। মানে কি? অর্থাৎ একজন বলছে আরেকজন লিখছে। আমরা এটা বলি না, আমরা ছোটোবেলায় কিন্তু শ্রুতলিপি লিখতাম, এখন কিন্তু যদিও আমরা ক্লাসে লিখেই না বা সেরকম কোনো মানে প্রথা নেই আর কি, আমরা করলেও করতে পারি, মানে তেমন কোনো প্রথা নেই। কিন্তু আমাদের সময় প্রথা ছিল, পরীক্ষায় কিন্তু আসতো শ্রুতলিপি 10 মার্ক। আপনারা কে শ্রুতলিপি লিখেছেন ভাই? হাত তুলুন তো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলুন তো কে শ্রুতলিপি লিখেছেন পরীক্ষার হলে। আমি কিন্তু লিখেছি ভাই, আমার প্রত্যেকটা পরীক্ষায় ছোটোবেলায় যখন ছিলাম ক্লাস 2 থেকে বা 3 থেকে প্রত্যেকটা শ্রুতলিপি 10 মার্ক এবং পঠনে 10 মার্ক এই পরীক্ষা থাকতোই থাকতো। এখন শুধু পঠন আছে, কিন্তু শ্রুতলিপিটা তেমন আমরা দেখতে পাই না, যদিও আছে মানে রেয়ার হিসাবে আর কি, ঠিক আছে। কিন্তু আমাদের সময় পরীক্ষার হলে কিন্তু কম্পালসারি থাকতো, ঠিক আছে। তো যাই হোক, তো একজন বলছে আরেকজন লিখছে, মানে কি পারস্পরিক শ্রুতি লিখন ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি সাংকেতিক ভাষা অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজের জন্য সত্য নয়? নিচের কোনটি সাংকেতিক ভাষা বলুন বা সাইন ল্যাঙ্গুয়েজ বলুন এর জন্য সত্য নয়? সাংকেতিক ভাষার অনেক বৈচিত্র্য রয়েছে। সাংকেতিক ভাষা একটি স্বাভাবিক ভাষা। সাংস্কৃতিক ভাষার কোনো ব্যাকরণ নাই। সাংস্কৃতিক ভাষার একটি ব্যাকরণ আছে। কোয়েশ্চন নম্বর 112 কারেক্ট আনসার কী হবে?
সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা সত্য নয়? দেখুন প্রত্যেকটি ভাষার কিন্তু একটা কি থাকে, ব্যাকরণ থাকে। এখানে বলেছে সাংকেতিক ভাষার কোনো ব্যাকরণ নাই, সুতরাং এটা আমাদের সত্য নয়। ঠিক আছে, এবার দেখুন থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার ক্ষেত্রে সত্য কোনটি? নিচের কোনটি ত্রিভাষা নীতির ক্ষেত্রে সত্য? ঠিক আছে, মাতৃভাষা ঘরের ভাষা প্রথম ভাষারূপে আঞ্চলিক ভাষা, ইংরেজি হিন্দি ঘরের ভাষা এবং প্রথম ভাষারূপে স্থানীয় ভাষা, মাতৃভাষা গৃহের ভাষা প্রথম ভাষারূপে হিন্দি ভাষা, মাতৃভাষা ঘরের ভাষা নাকি প্রথম ভাষারূপে ইংরেজি ভাষা? কারেক্ট আনসার 113 কি হতে পারে? কী হবে কারেক্ট আনসার? 113। তার আগে প্রথমে জেনে রাখুন যে আঞ্চলিক ভাষা মানে কি। প্রথমে আমরা একটা অপশন এক্ষেত্রে দেখে নিই, অপশন নাম্বার 1-এর যে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে আমরা জিনিসটা বুঝে নিই, তারপর আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ আঞ্চলিক ভাষা? অঞ্চল বিশেষে যে ভাষাটা ব্যবহৃত হয় তাকে বলা হয় আঞ্চলিক ভাষা। আরও ডিটেলস এক্সপ্লেন করছি, আরও ক্লিয়ার করছি কীভাবে। দেখুন, আপনি যে এলাকায় বসবাস করেন, আপনি একটা এলাকায় বসবাস করেন তো, বা আপনি একটা পাড়ায় বসবাস করেন, আপনি একটা ছোটো পাড়ায় বসবাস করেন, ঠিক আছে, কয়েকটা বাড়ি মিলে একটা পাড়া তৈরি হয়, আর আপনি এই পাড়ার মধ্যে আপনি বসবাস করছেন। তো ওই পাড়ায় জেনারেলি কোন ভাষাটা প্রচলিত আছে, ওই পাড়ায় যে ভাষাটা ব্যবহৃত হয়েছে ওইটাকে বলা হয় কি আঞ্চলিক ভাষা। তো দেখুন, প্রথম ভাষারূপে ইংরেজি ভাষা, ইংরেজিকে কি আমরা প্রথম ভাষা বলে থাকি? না। প্রথম ভাষাকে হিন্দি ভাষা বলে থাকি? হ্যাঁ বলে থাকি। যাদের মাতৃভাষা হিন্দি রয়েছে তারা হিন্দি ভাষা বলে, কিন্তু আমি তো বাংলা বলি ভাই, কিন্তু আমি তো বাঙালি মানুষ, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা মায়ের সন্তান, আমি তো সেই বাংলা ভাষাকে তো আমি হিন্দি ভাষাকে প্রথম ভাষা বলতে পারবো না। ঠিক আছে, যারা হিন্দি আদিবাসী মানুষ, ঠিক আছে, যারা হিন্দি ভাষায় কথাবার্তা বলে, ঠিক আছে, তাদের জন্য হিন্দি প্রথম ভাষা, কিন্তু সবার জন্য তো কম্পালসারি নয়, সুতরাং এটা ক্যান্সেল। প্রথম ভাষারূপে স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছু হতে পারে, সেখানে কোনো কথা নেই, কিন্তু কারেক্ট আনসার হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানেও কারেক্ট হতো, এখানে দেখুন ইংরেজি হিন্দি দিয়েছে, এটা কি করে হবে? তো ত্রিভাষা বলেছে, মাতৃভাষা হোক গৃহের ভাষা হোক কিংবা প্রথম ভাষা হোক, সেটা আঞ্চলিক ভাষা হতে হবে। ঠিক আছে, আপনি যে ভাষায় কথা বলেন আপনার অঞ্চলে কিন্তু সেই ভাষাটাও কিন্তু প্রচলিত। ঠিক আছে ভাই, নেক্সট। এবার দেখুন তো সংশোধনমূলক শিখন কাদের জন্য? ওয়াও, গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, এই কনসেপ্ট তো আপনাদের বায়াতকা খেল। সংশোধনমূলক শিখন কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য যাদের ভাষা শিক্ষণে কোনো বিশেষ ক্ষেত্রে মনোযোগের প্রয়োজন, সেই শিক্ষিকাদের জন্য শিক্ষার্থীর ভাষা শিক্ষণে যাদের শিক্ষণ প্রণালী আধুনিকীকরণের প্রয়োজন, শিক্ষার্থীদের এবং শিক্ষিকাদের উভয়ের জন্য যাদের শিক্ষণ পদ্ধতির অনুধাবন আধুনিকীকরণ এবং উন্নতি সাধনের প্রয়োজন, ভাষা পরীক্ষায় অধিক মান অর্জনের জন্য শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উভয়েরই প্রয়োজন। কোয়েশ্চন নম্বর 114। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে বলুন? 1 নম্বরে দেখুন অপশন নাম্বার 4 আমরা এলিমিনেট করে দিই, অপশন নাম্বার 4 আমরা কেটে দিই। কেন কেটে দিই? পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আমরা তাকে রিমিডিয়াল টিচিং দেবো, মুঠেই না ভাই। রিমিডিয়াল টিচিং মানে যেসব ছাত্ররা পিছিয়ে পড়েছে, সাধারণ শিশুদের তুলনায় পিছিয়ে পড়েছে, তাদেরকে সেই স্বাভাবিকভাবে সব শিশুদের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলার জন্য আমরা কী করি? রিমিডিয়াল টিচিংটা দিয়ে থাকি বা সংশোধনমূলক শিক্ষণ দিয়ে থাকি। ঠিক আছে, সেই শিক্ষিকাদের জন্য যাদের কী বলেছে ভাষা শিক্ষণ প্রণালী আধুনিকীকরণ। আরে ভাই, সে পড়াই বুঝতে পারছে না, কি পড়াবো, সেখানে আমার আধুনিকীকরণের কী প্রয়োজন? ঠিক আছে, আগে তো তাকে বোঝাতে হবে, পড়াতে হবে, তাই না? সব কিছু করতে হবে, তাকে জিনিসগুলো অনুধাবন করতে হবে যাতে সে জিনিসগুলো বুঝে, তার মধ্যে অনুধাবন জিনিসটা আসতে হবে, তারপরে তো তার মধ্যে উন্নতি সাধন হবে, তারপর আধুনিকীকরণ আসবে। তাই যাই হোক, প্রথমে সে কী জিনিসটা পড়ছে সেটা তার মধ্যে বুঝতে হবে, তো বুঝা স্কুল অনুধাবন। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। রিমিডিয়াল টিচিংটা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য প্রয়োজন, যাদের শিক্ষণ পদ্ধতির অনুধাবন এবং আধুনিকরণ এবং উন্নতি সাধনের প্রয়োজন রয়েছে। নেক্সট 115 প্রশ্ন আপনাদের সম্মুখে, কমেন্ট বক্স, কারেক্ট আনসার কমেন্ট বক্সে তাড়াতাড়ি করুন।
শিক্ষণের একটি পদ্ধতি যাতে একজন শিক্ষিকা এবং 4 জন শিক্ষার্থী পৃথক পৃথক ভূমিকা সম্পন্ন করে পৃথক পৃথক ভূমিকা সম্পন্ন একটি সহযোগী শিক্ষণ দল গঠন করে। পাঠ্যের বিষয়ের উপর সংলাপ গঠন করা হয় যা পারস্পরিক সহযোগীমূলক পরিস্থিতি সৃষ্টি করে যাতে পঠন বোধগম্যতার উন্নতি সাধনা। এই পদ্ধতিকে কী বলা যেতে পারে? প্রশ্নটা আমি একটু লং ডিস্টেন্সে বলে দিচ্ছি, তাই বোঝা গেল না। আমি এবার আস্তে আস্তে স্লোলি বলছি। দেখুন, শিক্ষণের একটি পদ্ধতি, আমরা যে শিক্ষা দান করি তার একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে কী বলা হচ্ছে, একজন শিক্ষিকা মানে একজন টিচার এবং 4 জন শিক্ষার্থী মানে 4 স্টুডেন্ট, 4S, একজন টিচার থাকবে, সঙ্গে কি থাকবে, তার 4 জন শিক্ষক থাকবে, 4 জন ছাত্র থাকবে। তারা কী করবে, পৃথক পৃথক ভূমিকা সম্পন্ন একটি সহযোগী শিক্ষণ দল গঠন করবে। অর্থাৎ তারা নিজেদের মধ্যে একটা শিক্ষণ দল গঠন করবে যে কী কী শিখলো, কীভাবে শিখলো, কী করে শিখলো, সবগুলা নিজেদের মধ্যে নিজেরা কী করবে, পর্যালোচনা মানে আলাপ আলোচনা করবে। এক কথায় শেষ। পাঠটির বিষয়ের উপর সংলাপ গঠন করা হয়। পাঠটা কী শিখলো তার উপর একটা সংলাপ গঠন করা হবে যা পারস্পরিক সহযোগীমূলক পরিস্থিতির সৃষ্টি করে। যে আজকে এখান থেকে তুই কি শিখলি, আমি তো আজকে ওই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছি। ও বলো তুই বুঝতে পেরেছিস, কীভাবে বুঝলি বলতো? ওখানে বললো, তারপর বললো যে ওহো আমি তো জিনিসটা বুঝতাম না, আমি আসলে ওই জিনিসটা বুঝেছি। তো একে অন্যজনের সঙ্গে সেই আলাপ আলোচনাটা করার মাধ্যমে সবার মধ্যে কিন্তু শিখন জিনিসটা কিন্তু খুব ভালো মতো হলো। দ্যাট ইজ কল পারস্পরিক সহযোগীমূলক পরিস্থিতি শিখন, যাতে পঠন বোধগম্যতার যেটা উন্নতি সাধন হলো। এই পদ্ধতিকে বলা যেতে পারে, দেখুন, একে অপরের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করে শিখছে, সুতরাং ইট ইজ নোন অ্যাজ রেসিপ্রোকাল টিচিং বা অনন্য শিক্ষণ। একজন ভাষা শিক্ষিকা ইংরেজিতে একটি গল্প বললেন। ঠিক আছে, ইংরেজিতে একটি গল্প বললেন, কোনো ব্যাপার নেই। এই শিক্ষক ইংরেজিতে গল্প বললেন, মানলাম। তিনি ইংলিশে একটি গল্প আমাদের বলে দিলেন, এ মাদার অফ 66, একটা কবিতা গেল, একটা গল্প তিনি বলে গেলেন। ঠিক আছে, দ্য টাইগার কিং, একটা গল্প তিনি বলে গেলেন। গল্পের নাম ছিল কি, টাইগার কিং। ঠিক আছে, ধরে নিলাম। এবং শিক্ষার্থীদের তাদের যে ভাষা জানা রয়েছে সেই ভাষায় এবং তারপর ক্লাসে যে ভাষা ব্যবহৃত হয় সেই ভাষায় গল্পটি বলার জন্য দলবদ্ধ হয়ে কাজ করতে বললেন। এই শিক্ষা বিজ্ঞানগত পদ্ধতিকে কী বলা হয়? ইংরেজিতে গল্পটা বললেন, তারপর যে শিক্ষার্থী যে ভাষা জানে, ঠিক আছে, এবং তারপর ক্লাসে যে ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই ভাষায় ওই গল্পটাকে তিনি ট্রান্সলেট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বা তিনি প্রচেষ্টা চালালেন যে আমি যাতে করে বুঝিয়ে দিতে পারি, যাতে তারা বুঝতে পারে। তো এই পদ্ধতিকে আমরা কী বলবো, ভাষান্তরীকরণ, বহুভাষিক পদ্ধতি, বহুভাষা শিক্ষণ না ভাষা অর্জন। এখানে ভাষা অর্জন তো কোনো মতেই হচ্ছে না, বহুভাষিক পদ্ধতি পলিসি হচ্ছে না, এখানে ভাষান্তরণ করা হচ্ছে, মানে একটি ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সফার করা হয়েছে, যে দ্যাট ইজ কল কী বলেছে, এটা নাম হচ্ছে ভাষান্তরীকরণ বা ট্রান্সল্যাঙ্গুয়েজিং। ঠিক আছে, ওই একজন শিক্ষার্থী সংবাদপত্রের সংবাদগুলি পড়ে একটি বিশেষ তথ্য জানতে চাইলেন। এই পঠন কি নামে পরিচিত? 117। একজন শিক্ষার্থী সংবাদপত্রের সংবাদগুলি পড়ে একটা বিশেষ তথ্য জানতে চাইলেন, এই পঠন কি নামে পরিচিত? আমরা বিভিন্ন ধরনের পঠন আমরা জানি, স্কিমিং রয়েছে, স্ক্যানিং রয়েছে, ক্রিটিক্যাল রিডিং, তারপর আমাদের স্টাডি স্কিল, তারপর আরও রয়েছে ইন্টেনসিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং বা সাইলেন্ট রিডিং, লাউড রিডিং, এই ধরনের অনেক রিডিং রয়েছে। তো এখানে বলেছে একজন শিক্ষার্থীর কাছে একটা সংবাদপত্র রয়েছে, একটা পেপার, ঠিক আছে, একটা পেপার মানে নিউজ পেপার। তিনি কী করলেন, নিউজ পেপারে উনিকে একটা ধরে নিন একটা ছাত্র সে কী করলো, সে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে লেটার পেয়ে সে কী করলো, সে 90% মার্ক পেয়ে গেল, তার স্কুলের মধ্যে আর কেউ পায়নি। তখন ওই একটা পেপারের নাম হচ্ছে কি সাময়িক প্রসঙ্গ, ধরে নিলাম সাময়িক প্রসঙ্গ পেপারের মধ্যে আজকের ডেটে ধরে নিন 19/4, একটা ফর এক্সাম্পল। তো আজকের ডেটে 19/4 তার কী হয়েছে, তার নামটা কিন্তু পেপারে প্রকাশ পেয়েছে যে সে খুব ভালো একটা পরীক্ষার নাম্বার পেয়েছে, যাতে করে তাকে জাতীয় সংবর্ধনা দেওয়া হবে, জাতীয় স্তরে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তাকে কী করে, পেপারে তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, তাকে যোগাযোগ করতে হবে। তখন সে কী করলো, ওই জিনিসটাকে ভালো মরে এই প্যাসেজটাকে খুঁজতে, মানে কী করতে লাগলো, এই যে পেপারটাকে পড়তে লাগলো। পেপারের মধ্যে সেই পার্টিকুলার তার নামের এগেনস্টে যে বিষয়টা আছে সেটা কী করতে লাগলো, ভালো করে ওই একই জিনিস খুঁজতে। বাকিগুলো কিন্তু সে ভালো করে দেখেনি, সে শুধুমাত্র চোখ বুলিয়ে যাচ্ছে যে আমার নাম কোথায় রয়েছে, ভাই আমার নাম কোথায় রয়েছে,
সে ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করলো না, কোথায় কী লেখা আছে, কী কী পয়েন্ট। তাকে যদি বলুন যে তুই পেপার পড়লি, তো কী কী পড়লি বলতো, সে কিন্তু বলতে পারবে না। সে বলবে আরে ভাই আমি তো আমার জিনিসটা খুঁজছিলাম, আমার জিনিসটা খুঁজে পেয়েছি, বস হয়ে গেছে। তার মানে সে কী করছে ভাই, তার সে চোখ বুলে যাচ্ছে। খুব ভালো করে সে কী করছে, তার যে নামের অক্ষরটা, নামের লাইনটা কোথায় রয়েছে সে স্ক্যান করছে। সে কম্পিউটারে স্ক্যান করে না ভাই, কম্পিউটার স্ক্যান করে তো। তাই ওই শিশুটা কী করছে, সংবাদপত্রের মধ্যে কী করছে, স্ক্যানিং করছে। দ্যাট ইজ কল নোন অ্যাজ স্ক্যানিং, বিশদ পঠন। ঠিক আছে ভাই, বুঝা গেল? 9 পয়েন্ট, নো ডাউট। আন্তর্ভাষিক শনাক্তকরণ বা ইন্টারলিঙ্গুয়াল আইডেন্টিফিকেশন মানে কি? 118। শিক্ষার্থীর বিচার যে স্থানীয় ভাষার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষ্য ভাষার কিছু বৈশিষ্ট্য স্বরূপ। শিক্ষার্থীর বিচার যে স্থানীয় ভাষার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষ্য ভাষার কিছু বৈশিষ্ট্য অসদৃশ। শিক্ষার্থীর বিচার যে স্থানীয় ভাষাগত জ্ঞান দ্বিতীয় ভাষা শিক্ষণে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শিক্ষার্থীর বোধ যে বহু ভাষা শিক্ষণ বিবিধ যোগ্যতাকে নিশ্চিত করে। তো এই ক্ষেত্রে 118 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হয়ে যাবে? এটা কারেক্ট আনসার আসবে অপশন নাম্বার 1। শিক্ষার্থীর বিচার যে স্থানীয় ভাষার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষ্য আছে, তার ভাষার কিছুটা বৈশিষ্ট্য সদৃশ হবে। এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। তারপর দেখি 119 নম্বর প্রশ্ন কি বলেছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়া, ঠিক আছে, একজন ক্লাস 6-এর একটা স্টুডেন্ট রয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে শ্রেয়া। সে পাঞ্জাবের জলন্ধর থেকে তামিলনাড়ুর মাদুরাইতে গেল। সে কী করলো, পাঞ্জাবে থাকতো, পাঞ্জাব থেকে সে কী করলো, তামিলনাড়ুতে গেল। প্রথমে পাঞ্জাবে থাকতো, তারপর তামিলনাড়ুতে গেল। দেখুন, কারণ সেখানে তার বাবা বদলি হয়ে গেছেন। সে যাই হোক, যে কোনো কারণ, সে পাঞ্জাবি ভাষাকে মাতৃভাষা বলে জানে এবং বিদ্যালয়ে ইংরেজি সে দ্বিতীয় ভাষা হিসেবে অধ্যয়ন করে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল? পাঞ্জাবি। তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল? পাঞ্জাবি। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল? তার ইংলিশ। ঠিক আছে ভাই, কিন্তু সে তার প্রতিবেশীর কাছ থেকে শিখে তামিল বলতে এবং পড়তে জানে। সে তার প্রতিবেশীর কাছ থেকে শিখতে শিখতে সে কী করলো, সে তার তামিল বলা এবং পড়াটা সে শিখে গেল। এখন তার জানা ভাষাগুলিকে ভিত্তি করে নিচের কোন বিবৃতিটি সত্য? তার তামিল এবং পাঞ্জাবি ভাষা অর্জনের মধ্যে আসে এবং ইংরেজি ভাষা শিখনের মধ্যে আসছে। তার তামিল ভাষা অর্জনের মধ্যে আসছে, ইংরেজি ও পাঞ্জাবি ভাষা শিখনের মধ্যে আসছে। তিনটি ভাষাই পাঞ্জাবি, তামিল, ইংরেজি ভাষা শিখনের মধ্যে আসছে। তার ইংরেজি ভাষা অর্জনের মধ্যে আসে এবং পাঞ্জাবি ও তামিল ভাষা শিখনের মধ্যে আসে। তো এটার কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন তো ভাই। এটা আপনারা পারবেন, একটু চিন্তা করুন, কারেক্ট আনসার আপনাদের হয়ে যাবে। আবার বলে দেই, তার পাঞ্জাবি যে ভাষাটা, পাঞ্জাবি ভাষাটা হচ্ছে কি তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা হচ্ছে কি পাঞ্জাবি, আমি পা দিয়ে লিখে দিচ্ছি। আর তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে দ্বিতীয় ভাষা তার কোনটি? দ্বিতীয় ভাষা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, সে কী করলো, তার প্রতিবেশীর কাছ থেকে তামিল ভাষা সে শিখতে পারলো, বলতে পারলো, তামিল ভাষা পড়তে পারলো। তার মানে তার তামিল ভাষাটা তার কি কোন ভাষা হয়ে গেলো? বা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, অর্জিত ভাষা কোনটা হয়ে গেল? তামিল ভাষা। অর্জিত ভাষা কোনটা হয়ে গেলো? তামিল। ঠিক আছে, তো তামিল ভাষা তার অর্জিত ভাষা। ঠিক আছে, এখানে 3 নম্বর অপশনে দিয়েছে তিনটি ভাষাই শিখনের মধ্যে আসে। তার অর্জন কোথায় গেল? চলে গেলাম। এখানে বলেছে ইংরেজি ভাষা অর্জনের মধ্যে আসছে। আচ্ছা, ইংরেজির ভাষাটা ভাষা অর্জনের মধ্যে কী করে এলো? ওটা তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ভাষা অর্জনের মধ্যে আসে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনো সময় ভাষা অর্জনের মধ্যে আসে না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, দ্বিতীয় ভাষাটা ভাষা শিখনের ক্ষেত্রে আসে। সুতরাং অপশন নাম্বার 4ও কেটে দিলাম। এখানে দেখুন, তার তামিল ভাষা অর্জনের মধ্যে আসছে। ঠিক আছে, তামিল ভাষা অর্জন করছে, মানতে পারলাম। ইংরেজি ও পাঞ্জাবি ভাষা শিখনের মধ্যে আসছে। আচ্ছা, পাঞ্জাবি তো ভাষা শিখন কী করে হলো? পাঞ্জাবি আগেই বলেছিলাম, পাঞ্জাবি তার মাতৃভাষা। তো মাতৃভাষা সবসময় কী হয়? অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, অর্জিত ভাষা হয়। সুতরাং এটাও কিন্তু কারেক্ট নয়। সুতরাং অপশন 1 ইজ দ্য রাইট আনসার। পাঞ্জাবি এবং তামিল তার ভাষা অর্জন, আর ইংরেজি তার দ্বিতীয় ভাষা, অর্থাৎ কি যেটা প্রথম ভাষা হবে ভাই সেটা কিন্তু অর্জিত হয়। ঠিক আছে, যেটা দ্বিতীয় ভাষা হবে সেটাও কিন্তু তার কী হবে? দ্বিতীয় ভাষাটা শিখন হয়। ঠিক আছে, এটা কনসেপ্টের কাছে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, নিচের কোনটা এক্সটেন্সিভ রিডিংয়ের উদ্দেশ্য নয়? 120। এক্সটেন্সিভ রিডিংয়ের উদ্দেশ্য নয় কোনটি? কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। উপলব্ধিমূলক পঠন মানে রিডিং ফর অ্যাপ্রিসিয়েশন, জ্ঞান তথ্যাদির দ্বারা অজ্ঞাত তথ্য নিরূপণমূলক পঠন। তারপর বলেছে ব্যাকরণ শিখনের জন্য পঠন,
তারপর বলেছে আনন্দের জন্য পঠন, কারেক্ট আনসার কোনটি হবে? এক্সটেন্সিভ রিডিংয়ের দ্বারা আমরা কী করে উপলব্ধি করতে পারি কোনো জ্ঞান, আমরা কোনো অজ্ঞাত তথ্য থেকে অজ্ঞাত তথ্য লাভ করতে পারি। রিডিং ফর এক্সট্রাপোলেশন কারেক্ট, আর রিডিং ফর প্লেজার 100% কারেক্ট, আনন্দের জন্য পঠন। কিন্তু রিডিং অফ লার্নিং গ্রামার, এক্সটেন্সিভ রিডিংয়ের ক্ষেত্রে ব্যাকরণের কোনো সম্বন্ধ নাই, সুতরাং এটা সঠিক নয় বা এটা উদ্দেশ্য নয়। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ প্রশ্নপত্র। এই দেখতে পাচ্ছেন অফিসিয়াল আনসার কি। আমরা অফিসিয়াল আনসার কি সহ আমরা সবগুলা ক্লাস আপনাদের জন্য কন্ডাক্ট করে থাকি। ঠিক আছে ভাই, তো আমাদের কাছে টোটাল প্রিভিয়াস 12 বছরের প্রশ্ন 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত, 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত সিটেট পরীক্ষার বেঙ্গলির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার রয়েছে, বেঙ্গলির ফুল কোয়েশ্চন পেপার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই দেখুন যেভাবে কোয়েশ্চন পেপার আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলা কোয়েশ্চন পেপার কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2024-এর পেপার। ঠিক আছে, এটা হচ্ছে 2024-এর কোয়েশ্চন পেপার। এ ধরনের শুধু 24 নয়, 24 বলুন, 23 বলুন, 22 বলুন, 21 বলুন, 19 বলুন, সবগুলা 2012 থেকে 24 পর্যন্ত রয়েছে। আমার কাছ থেকে অনেক ভাই অলরেডি তারা নিয়ে নিয়েছে, যারা এখনও নেননি যদি আপনারা প্রয়োজন মনে করেন তো এখনই এখান থেকে আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে আপনারা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে ভাই, তো এখানে আপনাদের 79 পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আপনাদের যেটা জিমেল দেবেন, জিমেলে কিন্তু আপনাদের সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, আপনারা এখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার যোগাযোগ করলে আমরা আপনাকে সহায়তা করব বা সেটা ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এই ধরনের ক্লাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।